সুপ্রিয় দর্শক, স্বাগত ওয়েসিস এই সময়। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করব আজ আমরা। এজন্য দুজন অতিথিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, আরও আছেন দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোরাব হাসান। আমি দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি স্টুডিওতে। আমি শুরুতেই রিজভী আহমেদের কাছে যাব। আপনাদের তো আজকে সমাবেশের কথা ছিল, যদি 8ই নভেম্বর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট থেকে সমাবেশের অনুমতি দিয়েছিল পুলিশ। বিএনপির আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে যে বিএনপি সমাবেশের অনুমোদন পেয়েও তারা সমাবেশ করতে পারেনি। তো এ বিষয়ে আপনি কি বলবেন? না, এই বিষয়টা সুস্পষ্টভাবে আমরা প্রতিনিয়ত কথা বলেছি, গণমাধ্যমে আমরা কথা বলেছি যে আমরা আসলে কি চেয়েছি। আওয়ামী লীগ কি বলছে সেটা তারা বলতেই পারে, তারা বলে যাচ্ছে, কিন্তু সেই বলার সাথে আমাদের বলা, আমাদের চাওয়া, আমাদের আবেদনের মধ্যে পার্থক্য আছে। আপনি জানেন যে আমরা জনসভা করতে চেয়েছি 7ই নভেম্বর জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস উপলক্ষে। আমরা প্রথমে চেয়েছি সোহরাওয়ার্দী উদ্যান, এবং সেখানে বলা হয়েছে 20 অক্টোবরে জাতীয় নির্বাহী কমিটির ঢাকাস্থ নেতাদের নিয়ে একটা যৌথ সভা হয়। এটা একটা ট্র্যাডিশন, যে কোনো একটা জাতীয় দিবস উপলক্ষে তার আগে যে কর্মসূচি নেওয়া হয় সেখানে এই ধরনের আপনার সাংগঠনিক একটা উদ্যোগ থাকে যে একটা যৌথ সভার মধ্যে দিয়ে কর্মসূচি নির্ধারণ করা হয়। সেখানে 20 অক্টোবর কর্মসূচি গ্রহণ করা হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে, এবং সেখানে নানা কর্মসূচির মধ্যে ছিল যে 7 তারিখ অথবা 8 তারিখে, যেদিনই দেয় পুলিশ, যে আমরা জনসভা করব সোহরাওয়ার্দী উদ্যানে। এবং এটার জন্য যে আইনি প্রক্রিয়া, সেই আইনি প্রক্রিয়া সবকিছু সম্পন্ন করা হয়েছে, পুলিশকে আবেদন করা হয়েছে। এবং সোহরাওয়ার্দী উদ্যানের যে কর্তৃপক্ষ, গণপূর্ত বিভাগ, তার যে চিফ ইঞ্জিনিয়ার, তাকে আমরা আবেদন করেছি যে মাঠের জন্য এবং নিরাপত্তা, মাইক বাজানো, এটার অনুমতি দেয় পুলিশ, সেটার জন্য পুলিশকে। তো আপনার নিয়মটা কি, যে ওই জনসভা সফল করার জন্য তো চিঠিটার উত্তরটা, জবাবটা দিতে হবে তো আগে। সেই উত্তরটা তারা কিছু দেয় না, জবাব দেয় না। এটা এর আগেও তারা করেছে। যখন কখনো অনুমতি যখন দেয়, এমনও করেছে যে দেখা গেছে আগামীকাল জনসভা, হয়তো আগের দিন সন্ধ্যাবেলায় বা রাত্রে 9টা-10টার সময় অনুমতি দিয়েছে। তো আমরা এই জিনিসগুলো দেখে এসছি, আমরা মনে করেছি এইরকমই হতে পারে। তো যাই হোক, 8ই নভেম্বরের আগে আমরা আবেদন করেছি স্পেসিফিকভাবে 8ই নভেম্বরের জন্য, যে 7ই নভেম্বর তো অনেক কর্মসূচি থাকে। সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে যাওয়া, আরও অন্যান্য অঙ্গ সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি দেয়। তো 8ই নভেম্বরের জন্য আমরা স্পেসিফিক দরখাস্ত করেছি, কিন্তু তারপরেও আমরা বলেছি গণমাধ্যমের মধ্যে দিয়ে যে ঠিক আছে, যদি 7 তারিখেও দেয় তাতেও আপত্তি নাই, 7 অথবা 8 যে কোনো দিতে পারে। তো আমরা দেখলাম কি একদিন কি 2 দিন আগে পুলিশ জানালো যে না, এখানে আরও অন্যান্য রাজনৈতিক দল একই দিনে কর্মসূচি করতে চায়, তাদের নিজস্ব কর্মসূচি, এই জন্য আইন শৃঙ্খলার পরিস্থিতির উদ্ভব হবে, এই কারণে আমরা দিতে পারলাম না। তো আমরা কিন্তু কোনোভাবেই জানতে পারিনি যে কোন রাজনৈতিক দল এবং তারা কারা, সেটা কিন্তু পুলিশ জানেনি। এবং পুলিশ কিন্তু আমাদেরকে চিঠি দিয়েও বলেনি এই কথাটি, তারাও গণমাধ্যমে বিবৃতি দিয়ে বলেছে। আমরা যে আবেদন করেছি সেই আবেদনের প্রেক্ষিতে তারা যে চিঠি দিয়ে জানাবে সেটা কিন্তু জানায়নি। 27টি শর্ত সাপেক্ষে আমাদের তারা জানালো যে ইয়েটা কি বলে, ওইখানে অন্যান্য রাজনৈতিক দলও আবেদন করেছে একই দিনে, অতএব এটা দেওয়া গেল না। এটা আমরা গণমাধ্যমে পেয়েছি। কিন্তু 8ই নভেম্বর তো আপনাদের অনুমতি দিয়েছিল না। আমি এরপরে আমরা যখন 2 দিন আগে যখন এইটা আমরা দেখলাম, এরপরে আমরা আবার চিঠি দিলাম যে আমাদের দলীয় যে কার্যালয়, কেন্দ্রীয় কার্যালয়, নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভা করার অনুমতির জন্য আবার চিঠি দিলাম। ঠিক আছে, ওইখানে যখন অন্যান্য রাজনৈতিক দলের কথা বলছেন দেওয়ার দরকার নাই, এইখানে দিন, কারণ পূর্বেও এখানে অনেক বড় বড় জনসভা হয়েছে। এবং যে জনসভায় প্রধান অতিথি থাকবেন বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তো দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেখানে থাকবে সেই জনসভা তো নিশ্চয়ই বড় হবে। তো আমরা সেইভাবেই আমরা চিঠি দিলাম। এই চিঠির আর কোনো উত্তর আসে না, কোনো চিঠির উত্তর আসে না। তারপরে ঠিক 8ই নভেম্বরের দিন বেলা 2টোর সময়, আগে বোধহয় এটা আসছে 1টার দিকে হবে, আমরা যেটা জানতে পেরেছি আর কি 2টোর সময়, সেটা ইয়েতে কি বলে যে সেটাও গণমাধ্যমে, যে 27টি শর্ত সাপেক্ষে দেওয়া হয়েছে, কি বলে যে অনুমতি দেওয়া হয়েছে ইয়েতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে। তো আমরা তো বলেছি যে আমরা জনসভা করব,
আপনি ওখানে ইয়ে করবেন কেন, ইনজাস্টিস দেবেন কেন? কিন্তু সেটাও কিন্তু আমাদেরকে কোনো চিঠি দেয়নি, যেটা বললাম, এটাও আমরা গণমাধ্যমে দেখেছি 27টি শর্ত সাপেক্ষে। তো এইটা হচ্ছে এক ধরনের রসিকতা এবং নোংরা রসিকতা। এক, দুই হচ্ছে ওই দিনই আমরা তখন বুঝলাম যখন এটা দিচ্ছে না, তখন আবারও আমরা ঘোষণা করলাম 13ই নভেম্বর আমাদের দেওয়া হোক। যে ঠিক আছে, অনেক কথা তারা বলেছেন, অন্য রাজনৈতিক দল এবং নানা অজুহাত তারা উত্থাপন করেছেন। তো 13ই নভেম্বর আমরা অনেক খোঁজ খবর নিয়ে দেখেছি, এমনকি 12 তারিখ শনিবার তো ছুটির দিন, রাস্তাঘাটে একটু ভিড় কম থাকে যানবাহনের, তো সেদিন একটু সুবিধা হয় জনসভা করার ক্ষেত্রে। কিন্তু আমরা জানলাম যে সেখানে একটি ধর্মীয় সংগঠন তারা একটা কর্মসূচি করবেন। আমরা একটু খোঁজ খবর নিয়ে 13 তারিখে দিলাম, যে যতটুকু জেনেছি 13 তারিখে পল্টনের সামনে জনসভা করার জন্য বলেছেন না, সরোয়ার্দী উদ্যানের জন্য। তো এইটা যখন দিলাম, আমরা প্রতিনিয়ত এটার বিষয়ে আমরা মানে কথা বলছি, আমরা অনুরোধ করছি, আর আইনি প্রক্রিয়ার জন্য যে আবেদনগুলো সেগুলো করেছি, পুলিশকে চিঠি দেওয়া, আবার সরোয়ার্দী উদ্যানের যে কর্তৃপক্ষ গণপূর্ত তাকে চিঠি দেওয়া, এই কাজগুলো করেছি। আমাদের একটা উচ্চ পর্যায়ের টিম ডিএমপির পুলিশ কমিশনারের অফিসে গেছে কথা বলার জন্য, অনেকক্ষণ অপেক্ষা করেছে, কিন্তু কোনো কর্মকর্তা তাদের সাথে দেখা করেনি। তারপরেও সেখানে তারা গেছে, যখন কাউকে না পেয়ে মিডিয়ার সামনে কথা বলে চলে এসছে। এই করতে অপেক্ষা করতে করতে কালকে আমরা রাত পর্যন্ত অপেক্ষা করেছি তারা দেবে, কিন্তু কিছুই বলেনি। আমি নিজে যোগাযোগ করেছি, পুলিশ কর্মকর্তার সাথে টেলিফোনে আমি যোগাযোগ করেছি, ওরা বলছে আমরা দেখছি, এই কথা আমাকে বলেছেন। মানে মাঝারি পর্যায়ের একজন পুলিশ কর্মকর্তা। মানে শেষ পর্যন্ত আপনারা অনুমোদন পাননি? কোনো, আমাদেরকে কথাই বলা হয়নি। ওই যে আরেকটি আমি বলি যে উপহাস কত ধরনের করা যেতে পারে। আজকে ঠিক 11:30টার সময় একটি চিঠি আসলো, মানে একটা অনুলিপি, মানে আবেদন করেছি তো আমি, আমার কাছে ওই অনুলিপির ওই আমার নামের টিক চিহ্ন দেওয়া, সেখানে গণপূর্ত বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী উনি তার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে বলছেন যে পুলিশের ক্লিয়ারেন্স সহ একটা প্রতিবেদন দাখিল করতে। আজকে কিন্তু জনসভা তারিখ, যার জন্য চিঠি দেওয়া, সেটার একটা কপি আজকে পেলাম 11:30টার সময়। তো এটা যে একেবারে পুরোপুরি একটা রসিকতা, একটা উপহাস করা বাংলাদেশের একটা বৃহত্তম রাজনৈতিক দলের সাথে, এই জিনিসটা করা হয়েছে মানে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। এটার অবশ্য একটা কারণ আছে, কারণ দীর্ঘদিন ধরে যেভাবে মানে স্থানীয় প্রশাসন, জনপ্রশাসন, পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মানে দলীয় কার্যে ব্যবহার করা হয়েছে, এদের আর কোনো স্বাধীন সত্তা নেই। তারা যে তাদের ইন্ডিপেন্ডেন্ট সত্তার উপর দাঁড়িয়ে যে কোনো কাজ করবে, সে কাজ করার তাদের কোনো মানে আপনার কোনো শক্তি নেই। যার কারণে আপনি দেখবেন যে আইন প্রক্রিয়া সংস্থার যে বিভিন্ন যে ইয়েগুলো আছে, সংগঠনগুলো আছে, র্যাব বলুন, পুলিশ বলুন, এদের ঊর্ধ্বতন কর্মকর্তারা যে ধরনের বক্তব্য রাখে, সে বক্তব্য একেবারে একটি রাজনৈতিক দলের বক্তব্য। শাসক দলের নেতারা, মন্ত্রীরা যেভাবে কথা বলেন, তারাও সেভাবে কথা বলেন। তো তাতেই মনে হয় যে শাসক দল যারা এখন আছেন, তাদের নির্দেশনার বাইরে তারা এক ধাপ ফেলতে পারেন না। তারা আইনানুগ বা রাষ্ট্রের বাহিনী হিসেবে তারা কাজ করতে পারছেন না বলেই আজকে এই ধরনের একটি মানে রাষ্ট্রের দিনকে দিন একটা অমানবিক চেহারা ফুটে উঠছে এই পুলিশের এই ভূমিকার কারণে। আচ্ছা, আপনার কাছে আবার আসবো জনাব সোহরাব হাসান, আপনার কাছে যদি আমরা জানতে চাই, আমি বিষয়টা একটু, যদি সমাবেশটা করতে দিত তাহলে ক্ষতি কি হতো? সরকারের কি বা সরকারি দলের কোনো ক্ষতি হতো কিনা, বা লাভকে মানে লাভই বা কি হলো করতে না দিয়ে? আচ্ছা, ধন্যবাদ। আসলে আমি একটু বিষয়টি অন্যভাবে দেখতে চাই, যে আমাদের রাজনীতি এবং রাষ্ট্র যদি ঠিকমতো পরিচালিত হতো তাহলে কিন্তু এগুলো কোনো সমস্যা না। তো রাজনীতিটা ঠিকমতো চলছে না, এবং তার জন্য কে বেশি দেয়, কে কম দেয়, তার চেয়েও বড় হলো যে এটিকে সুস্থ ধারায় ফিরিয়ে আনা প্রয়োজন। এবং রাজনীতিতে যে অবিশ্বাস, সন্দেহ, সংশয় পরস্পরের প্রতি, তার থেকে বেরিয়ে আসার, এবং সেক্ষেত্রে যারা ক্ষমতাসীন দল, তাদের দায়িত্বটাই বেশি। একই সঙ্গে বিরোধী দলেরও কিন্তু দায়িত্ব আছে। রিজভী ভাই বলেছেন যে এই জনসভার জন্য তারা যেসব আইনি প্রক্রিয়া সবগুলো সমাধান করেছেন, এখন সরকারই বলতে পারবে যে কেন তারা দেননি, কি তার যদি নিরাপত্তাজনিত কোনো সমস্যা থাকে সেটা কিন্তু জনগণকে জানানো উচিত। আর তার চেয়েও বড় যে এই প্রসঙ্গে 7 নভেম্বরের বিষয়টি, এটি কিন্তু আজকের রাজনীতি যে এই টানাপোড়েন সৃষ্টি হয়েছে তা নয়। এই টানাপোড়েনটা 1975 সালের, যেটি আওয়ামী লীগ নেতারা বলেছেন। এখন 75 সালের যে ঘটনাই ঘটুক, যার পক্ষেই বা বিপক্ষে যাক,
তারপরও তো অনেক ঘটনা ঘটেছে একসঙ্গে। এই আওয়ামী লীগ বিএনপিকে আমরা দেখেছি আন্দোলন করতে, স্বৈরাচারের পতন ঘটাতে, একসঙ্গে তারা নির্বাচন করেছেন, রাষ্ট্রপতি শাসিত পদ্ধতি থেকে সংসদীয় পদ্ধতিতে তারা এসেছেন। এই তার পরবর্তী ধাপগুলোই কিন্তু মানে ঠিক যেভাবে চলার কথা, যেভাবে ঘটনা ঘটার কথা সেটি ঘটেনি। এই যে কারণ একটি গণতান্ত্রিক ব্যবস্থায় একটি দল জনসভা করবে, সেটি একটা আইনের থাকতে পারে যে মাইক বা বিশৃঙ্খলা যাতে না হয় সেটি সরকার বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেখার দায়িত্ব। কিন্তু জনসভা যদি সরকারি দল করতে পারে, বিরোধী দল পারবে না কেন? আর আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সোহরাওয়ার্দী উদ্যান, এই উদ্যানের যে বৈশিষ্ট্য, যে চরিত্র, তাতে কোনো দলেরই জনসভা বা সমাবেশ করতে দেওয়া উচিত নয়। কারণ এটি একটা সবুজ বলয় তৈরি করা হয়েছিল, এটির লক্ষ্য ছিল উদ্যান, এবং একই সঙ্গে এখানে স্বাধীনতার স্তম্ভ স্থাপন করা হয়েছে। এখন একই প্রশ্ন আসবে, বিএনপি যদি না পারে কেন আওয়ামী লীগ পারবে? আওয়ামী লীগ পারলে বিএনপি কেন পারবে না? এটি সোহরাওয়ার্দী উদ্যানের ক্ষেত্রে। কিন্তু ঢাকা শহরে কিন্তু জনসভার জায়গা নেই। রাস্তায়, যে কোনো রাস্তায়, সেটা নয়াপল্টন হোক বা বঙ্গবন্ধু এটা তো অহরহ হচ্ছে, এখন অহরহ হচ্ছে। সরকারি দল না, সেটাই হচ্ছে প্রতিনিয়তই সমাবেশ, সেটাই হচ্ছে। এখন অবশ্য সংখ্যা কমছে, কিন্তু এই যে জনগণের দুর্ভোগ সৃষ্টি করা, সেটি কিন্তু প্রয়োজন নেই। আপনি বলছিলেন যে বিষয়টি হচ্ছে 7 নভেম্বরের, এখন এখানে দেখা গেছে যে ক্ষমতাসীন দল যেটি, দলের নেতারা যেটি বলেছেন, সরকার বা সরকারের যে প্রশাসনিক যন্ত্র সেটি কার্যকর করেছে। তারা কিন্তু বলেছে যে আমরা এই জনসভা করতে দেব না, যেহেতু 7 নভেম্বরের ঘটনা। এখন এটি তো আমি 7 নভেম্বরকে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে এর আগে বিএনপি সমাবেশ করেনি, জনসভা করেনি? অবশ্যই করেছে। তাহলে এবারে কেন এই প্রশ্নটি আসলো? এটি প্রশ্ন আসা উচিত। আর হচ্ছে যে আমরা নির্বাচন, সরকারি দলই বলছে যে সামনে নির্বাচনে বিএনপিকে আহ্বান জানিয়েছে যে তারাও নির্বাচনে অংশগ্রহণ করুক। তাহলে তার এটি তো নির্বাচনে পরিবেশ তৈরি হলো না যে একদল জনসভা করবে আর একদল করবে না। আমি মনে করি যে শুধু একটি জনসভা হলো বা না হলো, তার চেয়েও বড় যে রাজনৈতিক দলগুলোর মধ্যে, বিশেষ করে প্রধান বিরোধী দল এবং ক্ষমতাসীন দলের মধ্যে একটি বোঝাপড়া হওয়া উচিত, একটি মোটামুটি মতৈক্যে আসা উচিত যে আমরা একসঙ্গে রাজনীতি করব দেশের মানুষের জন্য, জনগণের জন্য। কিন্তু সেই মতৈক্য কিভাবে আসবে? বিএনপির তরফ থেকে তো বলা হচ্ছে সংলাপের কথা, কিন্তু আওয়ামী লীগের থেকে তো বলা হচ্ছে যে কোনো রকমের আলোচনা, কোনো রকমের সংলাপ, কোনো কিছু হবে না। হ্যাঁ, আলোচনা তো প্রয়োজন নাই। কারণটা কি? আলোচনা কিভাবে যাবে ওই আলোচনায়? সরকারি দল যে বলছে আলোচনার প্রয়োজন নেই, মানে আলোচনা, তারা যে অর্থে বলছে আলোচনার প্রয়োজন নেই, তাহলে এই সুষ্ঠু পরিবেশটি যদি তারা নিশ্চিত করতে পারে, সুস্থ পরিবেশ যদি নিশ্চিত করতে পারে, বিরোধী দল যদি তাদের সভা সমাবেশ করে তাদের বক্তব্য রাখতে পারে, যেটি ধরেন কিছুটা হলেও সংবাদপত্র বা ইলেকট্রনিক মিডিয়ায় কিন্তু রাখতে পারছে, তো সেটি যদি প্রকাশ্যে রাখতে পারে, জনসভায় রাখতে পারে, তাহলে বলতে পারি যে এসের দরকার নাই। কিন্তু অনেক ক্ষেত্রে দরকার আছে, যেমন নির্বাচন কমিশন গঠন, এক্ষেত্রে একটি সমঝোতা হওয়া উচিত। কারণ আমরা চাই এই নির্বাচন কমিশনকে কেন্দ্র করে আবার রাজনীতি উত্তপ্ত না হোক, আবার সংঘর্ষ না হোক এবং তাহলে কিন্তু এটি যদি হয়, তাহলে আগামী 2 বছর অন্তত মানুষের মধ্যে এই আস্থাটা জন্মাবে যে আগামী নির্বাচনটি একটি সরকারি দল ও বিরোধী দলের মধ্যে একটি মোটামুটি সমঝোতার ভিত্তিতে হবে এবং যে যার জনগণ তার রায় দিতে পারবে। কিন্তু যদি সেটি না হয়, পাল্টাপাল্টি এই অবস্থান, সেটি আমি মনে করি তো ক্ষমতাসীনদের, সেটি আপনি যেটা বলছিলেন যে তাতে কি লাভ হলো না, ক্ষতি কতটা হলো সেটা পরে বোঝা যাবে, কিন্তু লাভবান হয়নি। জি, আপনি বলেন তো নির্বাচন কমিশন নিয়ে কথা না, আমরা বলবো সৌরভ ভাই নিঃসন্দেহে দেশের একজন বিদগ্ধ সাংবাদিক এবং তিনি তার বক্তব্যের মধ্যে দিয়ে যে পরামর্শমূলক যে কথাগুলো বলেছেন, নিঃসন্দেহে এটা মানে সবার জন্য, আমি শুধু বিএনপি আওয়ামী লীগ বলে না, বিভিন্ন রাজনৈতিক দল এবং মানুষের বোঝার জন্য, দেশের জনসাধারণ বোঝার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ দিক। আমি তার অনেক বক্তব্যের সাথেই আমি এখানে একমত এবং এটাই হওয়া উচিত যে
গণতন্ত্রে যদি আমরা সত্যিকার গণতন্ত্র শব্দটা নিয়ে আমরা আলোচনা করি, মানে বিশ্লেষণ করি এবং এর মর্মমূলে যাওয়ার যদি আমরা চেষ্টা করি, তাহলে এর মূল এটা হচ্ছে যে সবকিছু বিচার্যের মালিক হচ্ছে জনগণ। মানে কোনটা সঠিক কোনটা বেঠিক, কোনটা গ্রহণ করতে হবে কোনটা বর্জন করতে হবে, সেটার কিন্তু সম্পূর্ণ মানে বিচারক হচ্ছে আপনার জনগণ। তাদের গ্রহণ বর্জনের মধ্যে দিয়ে যে আমার কর্মসূচি বা আমরা যেটা ভাবছি আমাদের রাজনৈতিক দর্শন বা আমাদের কর্মসূচি, এটা জনগণ গ্রহণ করছে কি করছে না সেটা তার উপর নির্ভর করছে। এখন ক্ষমতাসীন যারা আছেন তাদের পছন্দ অপছন্দের উপর আরেকটি দেশের বৃহত্তম রাজনৈতিক দলের কর্মসূচি হবে কি হবে না, এটা তো মানে নিঃসন্দেহে কারো কাম্য হতে পারে না। এবং এটা গণতন্ত্রের যদি আমরা মানে মানে সারবত্তা যদি নিয়ে যদি আমরা আলোচনা করি বা গণতন্ত্রের যে উপাদানগুলি, সেই উপাদানগুলির মধ্যে এটা পড়ে না। আচ্ছা, একটি কথা এসছে, একটি কথা এসছে এবং প্রায়ই এই সমালোচনা আছে বিএনপি সম্পর্কে যে বিএনপি তার নিজ সংগঠন মানে গোছাতে পারছে না। বিশেষ করে তৃণমূলের যে কমিটি, সেই কমিটি কিন্তু প্রায় 1 বছর হয়ে গেছে এখনো বিএনপি কিন্তু করতে পারেনি। তৃণমূলের কমিটি বলতে আপনি আসলে কি বোঝাচ্ছেন আমি সেটা বুঝতে পারছি না। আপনার সংগঠন গোছানোর যে ধারাবাহিক প্রক্রিয়া, এটা তো কোনো দিন ক্ষণ মাস দিয়ে হয় না, এটা হচ্ছে সাংবাৎসরিক একটা প্রক্রিয়া এবং সারা বছর ধরেই এই কর্মকাণ্ডগুলি চলতে থাকে এবং চলছে, আমাদের এখনো চলছে। আর তৃণমূলের সংগঠন কতটুকু শক্তিশালী না শক্তিশালী, এটাও তো বিচার্য বিষয় হচ্ছে একটা নির্বাচন যদি হয় এবং সেই নির্বাচনে অংশগ্রহণের মধ্যে দিয়ে। আপনার মনে আছে যে 2014 সালের যে নির্বাচন, যেটাকে আমরা একতরফা নির্বাচন বলি, একক নির্বাচন করে মানে আজকে ক্ষমতা গ্রহণ করেছেন যে শাসক দল, সেটা আমরা বলি। এরপরে একটা উপজেলা নির্বাচন হয়েছে এবং আপনার মনে আছে সেই উপজেলা নির্বাচনে ওই সময় কিন্তু আমরা অনেকেই গ্রেপ্তার, সারা দেশব্যাপী আপনার প্রচুর গ্রেপ্তার হয়েছে নেতাকর্মীরা, কেউ কেউ ক্রস ফায়ারের সম্মুখীন হয়েছে। চরম বৈরী পরিবেশ, প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়ে আপনার ওই অবস্থাটি পার হয়েছে, একটা আন্দোলনের অবস্থা থেকে তারপরে ওই আমরা নির্বাচনে অংশগ্রহণ করলাম। আপনার মনে আছে যে এই 5 দফার যে এই নির্বাচন, মানে 5টা ফেজে, এই 5টা ফেজের নির্বাচনের প্রথম 2টা ফেজ আপনি দেখবেন যে বিএনপি এগিয়েছিল। এরপর থেকে বিভিন্ন পর্যায়ে আপনার কাড়াকাড়ি হলো, হলো, এক ধরনের দখল চললো এবং এটা বিএনপি মানে দেখানো হলো যে বিএনপি আওয়ামী লীগের চাইতে নিচে। তো তৃণমূল যদি বিএনপি শক্তিশালী না থাকতো তাহলে যতটুকু ফেয়ার নির্বাচন হয়েছে এবং সেখানে আপনি দেখেছেন যে বিএনপি এগিয়েছিল। সুতরাং এটা কোনো দ্বিমত নেই যে বিএনপি অন্য যে কোনো অবস্থা থেকে এখন জনপ্রিয়তা আছে জনগণের মাঝে, একটা অবস্থান তো তাদের আছে, সেটা একটা ভিন্ন দিক। কিন্তু আমি যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে যে আপনার সংগঠনকে গুছানোর জন্য, যেমন আমরা জানি আপনারা বলেছিলেন যে প্রায় 1 বছর হয়ে গেল কিন্তু অনেক ডিস্ট্রিক্টে অনেক মানে জায়গায় কিন্তু সংগঠনের কমিটি হয়নি। আবার কাউন্সিল ছাড়াই আবার কিছু সহযোগী সংগঠনের কমিটি ঘোষণা করলেন, আপনাদের কি বলবেন এটা? না, দেখুন, আপনার বিভিন্ন সময়ে বিভিন্ন পরিপ্রেক্ষিতে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হয়। কাউন্সিল ছাড়া আমাদের জেলা পর্যায়ের যে কোনো কমিটি এখন পর্যন্ত হয়েছে বলে আমার জানা নেই, অধিকাংশই হচ্ছে কাউন্সিলের মাধ্যমে সহযোগী সংগঠনের কথা বলছি, যেমন মহিলা দল, স্বেচ্ছাসেবক। আমি এই কথাগুলি বলি। আপনি দেখুন, আমাদের একটা ব্যাপক উৎপীড়ন নিপীড়নের মধ্যে দিয়ে আমাদেরকে দিন পার করতে হচ্ছে। আপনি দেখেন যে একটা জনসভার জন্য যে অনুমতি, সেই অনুমতিটুকু আমরা পাচ্ছি না। তো তাছাড়াও বিভিন্নভাবে মানে সরকারের যে বৈশিষ্ট্য এবং প্রকৃতি, সেই অনুযায়ী যে কোনো কাজ বা উদ্যোগ গ্রহণ করতে গেলেই সেখানে নানা ধরনের হস্তক্ষেপ আসছে, নানা ধরনের মানে এজেন্ট প্রভোকেটিয়াররা তারা বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করছে এবং নানাভাবে বিভ্রান্তমূলক কর্মকাণ্ডগুলো মানে করার চেষ্টা করে আর কি। না, আমি এটা বলছি যে সুতরাং আমাদের দেখতে হয়, আমাদেরকে এটা উপলব্ধি করতে হয় যে কখন কোন পদ্ধতিতে কমিটি করলে পরে সেটা অত্যন্ত সুচারুভাবে কর্ম সম্পাদন করতে পারে। আমরা ধরে নিচ্ছি যে আপনি নানা প্রতিকূলতার কথা বলছেন। নানা প্রতিকূলতার কথা বলছি। তাছাড়াও আপনি তো জানেন যে সরকারের দিক থেকে নানা ধরনের আপনার ইয়ের মধ্যে কি বলে যে উৎপীড়ন নিপীড়নের মধ্যে নানা ষড়যন্ত্র চক্রান্তের মধ্যে দিয়ে মানে ওটা ফেস করে আমাদেরকে এগোতে হচ্ছে। সেই ক্ষেত্রে যে একটা যে সাংগঠনিক প্রক্রিয়ার যে সুচারুভাবে এর ধারাবাহিকতা রক্ষা করা, এটা কঠিন হয়ে পড়ে। হ্যাঁ, এবং কঠিন হচ্ছে। সবার কাছে যদি যাই যে যেন আপনি কি বলবেন কিনা এই যে কমিটি
সময় মতন না করা, তৃণমূল বা অন্যান্য জায়গায় যে কমিটি মানে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে না পারাকে আপনি সাংগঠনিক দুর্বলতা হিসেবে চিহ্নিত করবেন না, বা এটি বলবেন? রেজভী ভাই যেহেতু দলের নেতা এবং নীতি নির্ধারক, সুতরাং তার পক্ষে তো এটি স্বীকার করা কঠিন। তা আমরা সাদা চোখে যেটি দেখি যে বিএনপি সাধারণত আমাদের দেশের রাজনৈতিক বৈশিষ্ট্য হচ্ছে ক্ষমতাসীন দল, রাজনৈতিক দলগুলোর যে বিরোধী দলে থাকলে সুসংগঠিত থাকে, তাদের মধ্যে একটা একতাবদ্ধ প্রবণতা থাকে, তাদের প্রত্যয় থাকে, আর ক্ষমতাসীন অবস্থায় এক ধরনের কি বলে মানে স্বার্থের দ্বন্দ্বটা প্রকট হয়ে ওঠে এবং এটি নিয়ে ক্ষমতার রাজনীতির মধ্যে এটি মাথাচাড়া দিয়ে ওঠে এবং সাধারণত দেখা যায় যে বা এই অভিযোগটাই বিএনপির আমলে হচ্ছিল, এখনো যে ত্যাগী নেতারা পিছনে পড়ে যাচ্ছে, স্বার্থের নেতারা সামনে আসছে। যে বিষয়টি হচ্ছে যে যদি আমরা দুটি কাউন্সিল ধরি, যে আওয়ামী লীগের কাউন্সিল, বিএনপির কাউন্সিল, এই প্রতিকূলতা সত্ত্বেও এই প্রতিকূলতার এটা বিএনপিকে প্রতিকূল অবস্থার মধ্যেই কাউন্সিলটা করতে হয়েছে। কিন্তু দুটি কাউন্সিলের যদি এবং ক্ষমতাসীন দলের আবেগ উচ্ছ্বাস বেশি থাকবে সেটিও, কিন্তু যদি সাংগঠনিক পরিকল্পনা, কমিটি ঘোষণা এবং এক ধরনের কর্মীদের উজ্জীবনের কথা ধরি, তাহলে কিন্তু আওয়ামী লীগ এখানে অনেক বেশি সুসংগঠিত, অনেক বেশি সফল। বিএনপির জন্য অনেক প্রতিকূল অবস্থা ছিল, অনেক তার বাধার ছিল, কিন্তু কমিটি ঘোষণার সেটি কিন্তু নিশ্চয়ই সরকারি দলের বা সরকারের কেউ বলবে না যে এই কমিটি ঘোষণা করা যাবে না। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে হয়েছে। আবার আরেকটি প্রবণতা যেটি রেজভী ভাই বললেন বিএনপির ক্ষেত্রে, যে সরকারের লোকজন এজেন্টরা অনুপ্রবেশ করে দলে নানা রকমই করেছে। বিশেষ করে ছাত্র দলের বিগত কমিটির ঘোষণার পর দলীয় কার্যালয়ের সামনে যেসব ঘটনা ঘটেছে খুবই অনাকাঙ্ক্ষিত এবং কি বলে একটি রাজনৈতিক দলের জন্য, গণতান্ত্রিক রাজনৈতিক দলের জন্য কোনোভাবেই এটি কাম্য না। কিন্তু আবার ক্ষমতাসীন দল আজকে যারা যেখানেই বিশৃঙ্খল হয়, যেখানেই অঘটন ঘটে, মারপিট হয়, বলে যে এটা এই বিএনপি জামাত থেকে অনুপ্রবেশ করে এরা করেছে। এই যে আমি বলছি যে এই উভয় পক্ষে আমাদের রাজনৈতিক নেতৃত্ব যদি একটু নিজেদের কি বলে নিজেদের দিকে একটু দৃষ্টি ফেরায়, যে আত্মসমালোচনা করে, তাহলে কিন্তু এটা কাটিয়ে ওঠা সম্ভব। আর যদি আমরা বলি যে এটি অনুপ্রবেশকারীরা এটি অন্য দল করেছে বা আমরা এই প্রতিকূল পরিবেশে পারিনি, তাহলে কিন্তু সাংগঠনিক কি বলে সক্ষমতাটা কমে যায়। আর যেটি কথা বলছি আমি 1 মিনিটে শেষ করছি, সেটা হচ্ছে যে এই যে বিরোধী দল বিশৃঙ্খল বা অসংগঠিত, তারপরে যে ভোট পাওয়া, এটি কিন্তু সরকারের বিপক্ষে তাদের রায়। এটি বিরোধী দলের আপনি দিচ্ছেন না, এটা আমরা বুঝতে পারছি। সৌরভ ভাই বলছিলেন, আমি সৌরভ ভাইয়ের কথার সূত্র ধরে আমি বলছি, আমি কিঞ্চিত হয়তো একটু ব্যত্যয় হবে, তেমন কিছু ইয়ে হবে না, পার্থক্য হবে না। সেটা হচ্ছে মানে আমি খুব বিএনপি যে জনপ্রিয়তা আছে এটা বিরোধী দলের, সেটা আমি বলবো। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এজেন্ট প্রভোকেটিয়ার, মানে অর্থাৎ এজেন্টরা বিভিন্নভাবে আপনার অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করবে, এটা একটা। আরেকটা হচ্ছে সরকার প্রত্যক্ষ মদত দিচ্ছে। আপনি দেখুন ছাত্র দলের যখন কমিটি ঘোষণা করা হলো, ঘোষণা করার পরে প্রায় 1 মাস দলীয় কার্যালয়ের সামনে বিভিন্নভাবে ককটেল ফোটা শুরু করলো। এবং যারা মানে ওখানে, আমি তো প্রায় সকাল থেকেই দলীয় কার্যালয়ের সামনে দেখি, মানে কার্যালয়ে থাকি, যখন ওই ককটেল ফুটে তখন বারান্দায় এসে দেখি মোটরসাইকেলে করে সেখানে একটা মানে ককটেল বিস্ফোরণ করে চলে যায়, যেটি আমাদের ছাত্র দলের কোনো নেতা বা কোনো ছেলে এর মধ্যে অন্তর্ভুক্ত আছে এটা মনে হয় না। আর ঠিক ওই সময় পুলিশ কোনোদিনই এই ব্যাপারে যে দলীয় কার্যালয়ের নিরাপত্তা বা কারা ওখানে ককটেল ফুটাচ্ছে এটাকে ধরার জন্য যে তৎপরতা, সেই তৎপরতা দেখি না। অথবা যখন দেখা গেছে যে কোনো একটা মনোমালিন্য, একটা কমিটি হয়েছে, 2টা ছেলের মধ্যে তর্কাতর্কি হচ্ছে, পুলিশ সরে যায়। অথচ আজকে সমাবেশ হবে কি হবে না, পুলিশ অনুমতি দিচ্ছে না, কিন্তু তারপরে কি কর্মসূচি হতে পারে এইটাকে দমন করার জন্য পুলিশের জল কামান থেকে শুরু করে এপিসি থেকে শুরু করে যে যুদ্ধন্দেহী যে পরিস্থিতি, মানে আপনার যদি একটা মশাও যদি দলীয় কার্যালয়ে ঢোকার চেষ্টা করে তাহলে সেটাকেও তারা ধরে ফেলবে, এইটা হচ্ছে পরিস্থিতি। যখন এই ধরনের ঘটনা ঘটে তখন পুলিশ একেবারেই থাকে না, একেবারে মানে দূরে সরে যায়, অর্থাৎ ওরা ওখানে লেগে পড়ুক, এখানে একটা রক্তাক্ত ঘটনা হোক, এবং দলীয় কার্যালয়কে লক্ষ্য করে যে বারবার যে ককটেল ফুটছে এটাকে নিয়ন্ত্রণ করে না। কেন আমরা কাউন্সিল করতে পারছি না অঙ্গ সংগঠনগুলোর?
যারা নেতৃত্বে আসবেন এই সময় নেতৃবৃন্দের নামে 100 থেকে 150টার অধিক মামলা তাদের মধ্যে আছে। হয় তারা কারাগারে অথবা তারা পলাতক অবস্থায় রয়েছেন, কিন্তু তারা উপযুক্ত নেতৃত্ব, তারাই হচ্ছে নেতৃত্ব আসবেন। তো তখন সে এই ক্ষেত্রে কিভাবে আপনার একটা কাউন্সিল করে দেবে? কাউন্সিল তো হচ্ছে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ, দলের মানে অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চার একটা অংশ, এবং কাউন্সিল একটা উৎসব মুখর একটা বিষয়, মানে মানে একটা রাজনৈতিক মানে কর্মসূচি, দলের মানে অভ্যন্তরীণ রাজনৈতিক কর্মসূচি। আমরা যখন ছাত্র রাজনীতি করেছি তখন আমাদের বিশেষ করে আমি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, তখন একটা কাউন্সিলকে কেন্দ্র করে 1 মাস ধরে নানা ধরনের কর্মকাণ্ড হতো আর কি। পোস্টার হতো, লিফলেট হতো, তারপর কাউন্সিলের প্রস্তুতি, কাউন্সিলের সাবজেক্ট কমিটির বৈঠক, তারপরে ওপেনিং যে সেশনটা হয় সেখানে হয়তো দলের বা ছাত্র দলের কেন্দ্রীয় নেতারা আসতেন ঢাকা থেকে, তারা বক্তব্য রাখবেন। এটা একটা মানে একটা বড় কর্মযজ্ঞ ছিল। তো সেইটাই কিন্তু মানে করার কোনো সুযোগ নেই, মানে কোনো ধরনের অবস্থা নেই। আপনার স্বেচ্ছাসেবক দলের সভাপতি, তার বিরুদ্ধে বোধহয় মিনিমাম 200-র কাছাকাছি মামলা হবে। তার বিরুদ্ধে একটার পর একটা ঘটনা ঘটছে, এই যে বিদেশিরা মারা যাচ্ছে তার বিরুদ্ধে ওই মামলা দেওয়া হলো, সেই মামলা দিয়ে সে আর প্রকাশ্যে আসতে পারে না। তারপরে প্রায় 1-1.5 বছর মানে আপনার আত্মগোপন করে থাকার পরে আপনার আদালতে হাজির হওয়ার পরে এখন কারাগারের মধ্যে অবস্থা। আপনি বলুন যে আমরা কোন অবস্থার পরিপ্রেক্ষিতে, কি ধরনের রাজনৈতিক পরিবেশ সরকার নিশ্চিত করেছেন যার মধ্যে দিয়ে এই যে আপনার স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডগুলো আমরা অব্যাহত রাখতে পারি এবং এর চর্চা করতে পারি? এর কোনো সুযোগ নেই। এবং আমরা প্রতিনিয়ত এবং প্রতি মুহূর্তে একটা গ্রেপ্তার আতঙ্কের মধ্যে, অথবা যে কোনো মুহূর্তে আপনার একটা মামলায় হুলিয়া জারি করে মানে গ্রেপ্তার করার জন্য পুলিশ খুঁজে বেড়াবে। তো এইরকম একটা প্রতিকূল পরিবেশের মধ্যে আমি গত বছর 1 বছর কারাগারে থেকেছি। 2015 সালের যে আন্দোলন, থাকার পরে 1 বছর থাকার পরে সবগুলো মামলায় জামিনে বেরিয়ে এসেছি। শুধু আমি এই অগাস্ট মাসে হঠাৎ করে একটি মামলায় আমার বিরুদ্ধে, ওই মামলাতে চার্জশিট থেকেও আমার নাম মানে ইয়ে করা হয়েছিল, বাদ দেওয়া হয়েছিল। আরেকটি সম্পূরক চার্জশিট দিয়ে আমাকে সেই মানে মামলার অন্তর্ভুক্ত করে আমার বিরুদ্ধে আপনার হুলিয়া জারি করলো এবং আবার 2 মাস মানে কারাগারে থেকে আসতে হলো। আমরা কি করে স্বাভাবিক কর্মকাণ্ড করব? জি, এই প্রতিবন্ধকতা আছে আমরা জানি, কিন্তু তারপর আমি জনাব সোহরাব হাসানের কাছে যদি জানতে চাই যে নানা দিক বিবেচনায় করে আমরা কি বলতে পারি যে বিএনপি সঠিক রাজনৈতিক পথে আছে? মানে রাজনীতিটাই যদি সঠিক না থাকে তখন দল হিসাবে বিএনপি, দল হিসাবে আওয়ামী লীগ, বা দল হিসাবে অন্য পার্টি, জাতীয় পার্টি বা অন্য পার্টি, এটি খুব কঠিন। যে বিষয়টা হচ্ছে যে রেজভী ভাই সরকারি প্রতিকূলতার কথা বলেছেন, সরকারের দমন পীড়ন, মামলা নির্যাতনের কথা বলেছেন, এগুলো অস্বীকার করছি না। কিন্তু কেন্দ্রীয় নেতারা যদি রিট করে বেরিয়ে আসতে পারেন তাহলে তৃণমূল পর্যায়ে অথবা মধ্যম পর্যায়ের নেতাকর্মীরাও কিন্তু তাদেরও এই মামলার সুযোগ নেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় নেতাদের যে দায়িত্ব পালন করার ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে এটি কিন্তু বিএনপির স্থানীয় পর্যায়ে, আমি যখন বাইরে যদি যাই জেলা পর্যায়ে, জেলা কমিটিগুলোতে, তারা কিন্তু অনেকে অভিযোগ করেন যে কেন্দ্রীয় নেতারা আমাদের তেমন সবাই না, সবার ক্ষেত্রে না, হয়তো যে আমাদের খোঁজ খবর নেন না, হয়তো নেওয়া মানে প্রত্যেকের ক্ষেত্রে নেওয়া সম্ভব না, এটি আছে। কিন্তু এটা হচ্ছে যে আমরা যদি মামলার আসামি, সে তো আর রিট করে এত সহজে চলে আসতে পারবে না। সবটাই রিট করাও না, আবার গয়রহ মামলা থাকে। কিন্তু আবার এই বিএনপির মহাসচিব, যুগ্ম মহাসচিব, তারা কিন্তু রিট করে এই আইনি লড়াই করেই বাইরে আসছেন এবং রাজনীতি করছেন। সেই মনোবলটা এখন কথা হচ্ছে, আমি এটা ভালো মানে তারা দায়িত্ব পালন করা না করার চেয়ে হলো যে কর্মীদের মনোবল চাঙ্গা রাখার ক্ষেত্রে নেতাদের যে ভূমিকা পালন করা উচিত, এবং এই কমিটিগুলোর ক্ষেত্রেও আর যদি এরকম একটি হতো যে আমরা যদি এরকম একটি প্রতিচ্ছবি দেখতাম যে বিএনপির কোনো সহযোগী সংগঠনের সম্মেলন আহ্বান করেছে এবং সেই সম্মেলন সরকার করতে দেয়নি, সেটি বিএনপির বিপক্ষে যেত না, সেটি বরং বিএনপির থেকে রাজনৈতিকভাবে এটার তার অর্জন হিসাবে এটা হতো, বিবেচিত হতো। তো এরকম অনেকগুলো ব্যাপার আছে। কিন্তু বিরোধী দলে থাকলে এই প্রতিকূলতা এখন যদি এটি আজকে ক্ষমতাসীনদের কাছে এই আমরা এই অভিযোগ করি, তারা বলবে বিএনপি আমলে কি হয়েছে। মানে আমরা এই অভিযোগ থেকে করতে চাই যে বিএনপি আমলে হয়েছে বেশি না আওয়ামী লীগ আমলে, এবং তারা যে কোনো ঘটনায় কিন্তু 21শে আগস্টের যে কোনো রাজনৈতিক আলোচনা আসলেই 21শে আগস্টের ঘটনা উল্লেখ করে। আরেকটি কথা বলতেছিলেন যে সংগঠন নিয়ে, যে সরকার
কি এখন যে অবস্থায় আছে, আমরা তো জানি যে সরকারে থাকলে আমি সংগঠনটা একটু অ্যাড করি, মানে ইয়ের সাথে, আচ্ছা, আচ্ছা, জি, জি, সৌরভ ভাইয়ের সাথে, মানে মানে আপনার কাউন্সিল ডাকার জন্য যারা রেসপন্সিবল তারা তো হচ্ছে দলের প্রেসিডেন্ট, সেক্রেটারি, এরা একজন কেউ বিদায় নেবে, নতুন একজন আসবে, কিন্তু যারা কাউন্সিলকে অর্গানাইজ করবে তারা যদি সেটা করতে না পারে, তারা যদি কারাগারের মধ্যে অথবা যদি আপনার তাকে পলাতক থাকতে হয়, তাহলে করবে কিভাবে? সেটা করার তো কোনো সুযোগ নেই। তো সেই ক্ষেত্রে আমাদেরকে বিবেচনা করতে হয়, আমাদেরকে করতে হয় যে যারা উপযুক্ত নেতৃত্ব আছেন তাদেরকে দিয়ে মানে আপাতত সাংগঠনিক কর্মকাণ্ডগুলো চালানো। এবং এই রকম যে পরিবেশ, আমি তো বলবো যে এটা যদি যদি এক নায়কোচিত যদি একটা হতো, মানে সরকার হতো, মানে মিলিটারি ডিক্টেটর এরশাদের মতো বা আইয়ুব খানের মতো, সেখানেও কিন্তু একটা গণ আন্দোলন মানে গড়ে তোলা বা তাদের বিরুদ্ধে, যেমন এরশাদের বিরুদ্ধে আমরা 9 বছর যেমন সংগ্রাম করেছি, আবার কাউন্সিল হয়েছে, কনফারেন্স হয়েছে, সেখানে অংশগ্রহণ করেছি, একবার ট্রেন বোঝাই করে ইউনিভার্সিটি থেকে ছাত্ররা আমরা ঢাকাতে এসে নেমেছি, বিভিন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় হলে থেকেছি। তো তখন এইগুলোর ব্যত্যয় ঘটে, কিন্তু এখন তো সেই পরিবেশ নাই। এখন এই ধরনের পরিবেশ পৃথিবীর যে সমস্ত দেশে ছিল, সেই সমস্ত দেশে কিন্তু বিরোধী দল এরকম কাউন্সিল, কনফারেন্স, এই সমস্ত কর্মকাণ্ডগুলো করতে পারেনি। যদি কেউ শক্তভাবে সরকারের সমালোচনা করে 2 থেকে 3 দিন, তার বিরুদ্ধে মামলা নিশ্চিত এবং তাকে কারাগারে যেতে হবে যদি সেটা হয়। এর চাইতেও বড় কিছু মামলা যেতে পারে। এবং যদি এখন মানে আজকের যে আপনার মানে আলোচনার বিষয়বস্তু বা যেগুলো উত্থাপন করেছেন, সেটা ডিটেলস এগুলো বলার কিছু নেই, সেটা হয়তো পরবর্তীতে আরেকটা কোনো টকশোতে যদি আমন্ত্রণ জানান সেখানে বলা যাবে। কিন্তু পরিবেশটা হচ্ছে এই ধরনের, খুবই প্রতিকূল পরিবেশ। আমি যখন থেকে ছাত্র রাজনীতি শুরু করেছি, মানে আমি সেই রাজশাহী গভর্নমেন্ট কলেজ, তখন থেকে মানে জাতীয়তাবাদী ছাত্রদল তখনও গঠন হয়নি, 77-78 সালে যখন ইন্টারমিডিয়েটে পড়ি, তখন থেকে যে ছাত্র সংগঠন, একটি বাম ছাত্র সংগঠন থেকে আমার যাত্রা শুরু হয়েছে। তো তখন থেকে এবং এই 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 মানে বিশেষ করে 2014 সালের পরের যে আমরা এই সরকারের রূপ দেখছি, তার আগ মুহূর্ত পর্যন্ত এই রাজনীতির এই ভয়ঙ্করতম রূপ আমরা দেখিনি, যেটা এখন আমরা ফেস করছি। আচ্ছা, রিজভী ভাই একটা আবার আছে, জি না, রিজভী ভাইয়ের সাথে এই রিজভী ভাইয়ের এই কথার সূত্র ধরেই আমি বলছি যে 2014 সাল পর্যন্ত রাজনীতির একটা ধারা ছিল, কিন্তু সুস্থ না হলেও পুরোপুরি, আর যেটি হচ্ছে বিরোধী দল সভা সমাবেশ করতে পারত, আর সরকারি দলও হয়তো মামলা দিত বা কাউকে গ্রেপ্তার করতো। এখন 2014 সালের যেটি হচ্ছে এর মানে বিরোধী দলও কিন্তু আবার 2014 সাল থেকে বা 2013-14 সাল থেকে সঠিক ধারায় রাজনীতি করছে কিনা এই প্রশ্নটা কিন্তু উঠেছে মানুষের মধ্যে। আপনার মানে বেঠিক ধারাটা কি ছিল আমাদের, কিন্তু যে আমরা তারপরেও বলছি যে তুলনামূলকভাবে 2014 সালের পরে যে পরিস্থিতি এবং 2009 থেকে 2014 সেখানেও তো আমরা ইলিয়াস আলী এক্স এমপিকে আমরা হারিয়েছি, সাইফুল ইসলাম হিরু এক্স এমপি তাকে আমরা হারিয়েছি, চৌধুরী আলমের মতো একজন জনপ্রতিনিধি কাউন্সিলর তাকে আমরা হারিয়েছি, অনেকে গুম খুন হয়েছেন সেগুলো হারিয়েছি। মানে রাজনীতির যে বিভৎসতার দিকটা ফুটে উঠেছে, কিন্তু তারপরেও 2014 সালের পর থেকে যে পরিস্থিতি আমরা মোকাবেলা করছি সেটার চাইতে কম ছিল। এবং সরকারের একটা সাজানো যে পরিকল্পনা, সেই পরিকল্পনার মধ্যে ছিল যে এদেরকে আমরা এইভাবেই নিয়ে আসব, কিন্তু লক্ষ্য ছিল যে ক্ষমতা কোনোভাবেই ছাড়বো না। সেটা তো আর মানে আমার এখানে তর্কের খাতিরে তর্কের জন্য বলছি না। এইচটি ইমাম বলেছে যে অনেক পুরনো, ওইটারই তো বহিঃপ্রকাশ 2014 পর থেকে, যে প্রতিটা সেন্টারে আমাদের নিয়োগকৃত ম্যাজিস্ট্রেট থাকবে, পুলিশকে আমরা সাজিয়ে রেখেছিলাম। তো এইচটি ইমাম তো অত্যন্ত ক্ষমতাশালী একজন উপদেষ্টা। তো এইটার মধ্যে দিয়ে বোঝা যায় যে 2014 সালের যে নির্বাচন হবে সেই নির্বাচনটা তারা তাদের মতো, বিএনপি যদি অংশগ্রহণ করতো তাহলে সেই নির্বাচনের ফলাফল চলে যেতে হচ্ছে মানে আওয়ামী লীগের কাছে, এবং এখানে জনগণ ভোট দিতে পারতো কিনা জানি না, ভোট দিলে পরেও ফলাফলটা ঘোষণা করা হতো তাদের যে নির্ধারিত যে নির্বাচন কমিশন তার মধ্যে দিয়ে। সুবিধাটা আপনারা নিতে পারতেন, সেটি কি এখন এই সুবিধাটা নিতে পারছেন? রাজনৈতিক সুবিধা আমরা কি নিতে পারতাম? আমরা তো বুঝতেই পারছি যে জনগণের রায় না, আপনার পাতানো নির্বাচন হবে। শুনেন, একটি রাজনৈতিক দলের যদি সদিচ্ছা থাকে, তাদের আদ্যপান্ত সবসময় সদিচ্ছা থাকবে। কারণ আপনি যদি 2014 পর থেকে যে মানে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে আমরা যে অংশগ্রহণ করেছি, সেইখানে তাদের যে রূপ, তাদের যে কেড়ে নেওয়া, দখল করা, পুড়িয়ে দেওয়া, আপনার টিউনেকে মারা, তো এইটা তো যাদের সদিচ্ছা এবং যাদের মানে সভ্যতা এবং রাজনৈতিক আচরণ অত্যন্ত ভব্যতা সম্পন্ন হবে,
তারা সবসময়ের জন্য থাকবে। সুতরাং এটার মধ্যে দিয়েও প্রমাণিত হয় যে তারা 2014 সালের যে নির্বাচন, 5ই জানুয়ারি নির্বাচন, এই নির্বাচনে তাদের অসৎ উদ্দেশ্য ছিল, তারা সামগ্রিকভাবেই সাজিয়ে রেখেছিল এবং বিএনপি অংশগ্রহণ করলেও তারা তাদের যে কাঙ্ক্ষিত ফলাফল, সেই কাঙ্ক্ষিত ফলাফল পেত না। ওটা আওয়ামী লীগের পক্ষেই প্রকাশ করা হতো। জনগণ যদি বিএনপিকে ভোটও দিত, সে প্রতিফলন ঘটতো না। এখানে একটা কথা বলা হচ্ছে যে রাজনৈতিক কৌশল হিসেবে বিএনপি এখানে ভুল করেছে। সরকার চেয়েছিল যে বিএনপি নির্বাচনে না, কিন্তু আমরা করেছি এই আলোচনা। আমরা অতীতে মানে 5ই জানুয়ারি নির্বাচনের পর থেকে অনেক আলোচনা করেছি। আমরা যদি সমসাময়িক বিষয় নিয়ে একটু আলোচনা করি, আমি তো নাসিরনগরের দিকে যাব, আপনার কাছে যাব। নাসিরনগর এবং সাঁওতালদের হামলার গাইবান্ধায়, এই দুটো বিষয় নিয়ে কিন্তু বিশেষ করে নাসিরনগরের হামলার ঘটনার পর থেকে দুটো রাজনৈতিক দলই পাল্টাপাল্টি এক দল আর এক দলকে দোষারোপ করে বক্তব্য রাখছে। না, এটা তো খুবই দুঃখজনক, বেদনাদায়ক এবং মর্মান্তিক। নাসিরনগরে সেখানে সংখ্যালঘুদের বাড়িঘর, মন্দিরে হামলা হয়েছে, আগুন দেওয়া হয়েছে। সেখানে ক্ষমতাসীন দলের অভ্যন্তরীণ কোন্দল আছে, একে অপরকে দায়ী করছেন। বিরোধী দলেরও বিএনপির সেখানে বিএনপি সক্রিয় আছে, তাদের রাজনৈতিক তৎপরতা একেবারে বন্ধ তা না, কিন্তু এই সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে কাউকেই কিন্তু মানে সেভাবে সক্রিয় ভূমিকা পালন করতে দেখা যায়নি। আমি একটি জেলা শহরে গিয়েছিলাম সম্প্রতি এবং আওয়ামী লীগের একজন নেতা এবং বিএনপির একজন নেতার সাথে কথা হয়েছিল। আওয়ামী লীগের একজন নেতা জিজ্ঞেস করলাম যে আপনারা, এবং সেখানে এই কমিউনিস্ট পার্টি, বাসদ, এই ধরনের ছোটোখাটো দল প্রতিবাদ সমাবেশ করছে নাসিরনগরের ব্যাপারে। বললাম যে আপনারা কোনো প্রতিবাদ করেন? বলছে আমরা ওদের সভায় যে বক্তৃতা দিয়ে আসছি। আওয়ামী লীগের নেতা বললেন, বিএনপি নেতা বললেন যে আমাদের তো মাঠেই নামতে দেয় না। কিন্তু মাঠে নামতে না দিলেও এটি তো একেবারে নীরব প্রতিবাদ। এটা তো এর মধ্যে যে মিছিল সমাবেশও করতে হবে না, একটা মানববন্ধন করা বা ওইখানে আপনারা বিএনপি যদি কিছু করতে যায় তাহলে তো অ্যারেস্ট হবে, মামলা দিবে না। বিএনপি একটা প্রতিনিধি দল তো গিয়েছিল সেখানে, বিএনপি প্রতিনিধি দল গেছে, বিএনপির প্রতিনিধি দল গিয়েছে এবং এই যে বিএনপির প্রতিনিধি দল গিয়েছে, আওয়ামী লীগেরও প্রতিনিধি দল গিয়েছে, কিন্তু মানুষের মধ্যে অভয়টা, সেখানকার আক্রান্ত মানুষগুলোর মধ্যে আস্থাটা ফিরিয়ে আনতে পেরেছে কিনা। একইভাবে গোবিন্দগঞ্জের যে ঘটনা, যে সেখানে একটা সাঁওতাল জনগোষ্ঠী, এবং এটি কিন্তু দীর্ঘদিন ধরেই এই যে চিনিকলের জন্য যে জমি নেওয়া হয়েছিল সেটি 46 এর থেকে সমস্যাটা শুরু, এবং সেখানে বলা হয়েছিল যে এই চিনিকল যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে আবার এই সাঁওতাল, এই জনগোষ্ঠীর যাদের জমি নেওয়া হচ্ছে তাদেরই ফেরত দেওয়া হবে। এটা প্রশাসনিক ব্যর্থতা এবং আমাদের যে রাষ্ট্রের যে দৃষ্টিভঙ্গি, সাঁওতাল, সংখ্যালঘু, অন্যান্য নৃতাত্ত্বিক জনগোষ্ঠী, সেই দৃষ্টিভঙ্গিটা সবসময় অবিচারমূলক, সবসময় কি বলে এক ধরনের মানে বৈষম্যমূলক। এবং সে কারণেই এই যে এখন প্রধানমন্ত্রী বলছে এতদিন পরে এসে যে জিরো টলারেন্স, কিন্তু জিরো টলারেন্স এটা মুখে বললে তো হবে না। আমরা তো দেখেছি হলি আর্টিজানের পর যে সরকার সত্যি না, সংখ্যালঘুদের হামলার বিষয়ে তো সরকারি দল সবসময় বলেছে না সরকার হলি আর্টিজানের পর জঙ্গিবাদের বিরুদ্ধে, জঙ্গিদের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখিয়েছে বলে কিন্তু গত 3 মাসে কোনো অঘটন ঘটেনি। এক্ষেত্রেও যদি এরকম মানে প্রয়োগ শুধু কথায় না, বাস্তবিকই যদি তারা পদক্ষেপ নেয়, এবং সব রাজনৈতিক দলও এটি, কেউ তো প্রকাশ্যে কেউ এটা সাহস পাবে না যে আমরা সংখ্যালঘুদের উপর হামলা চালাবো। এই যে দুটো রাজনৈতিক দল যদি প্রধান দুটি রাজনৈতিক দল যদি প্রধান দুটি রাজনৈতিক দল যদি ঐক্যমতে থাকে যে না এইভাবে সংখ্যালঘুদের, আপনি তো আপনাদের বক্তব্যের মধ্যে দিয়েই বলেছেন যে যেখানে আমরা দাঁড়াতে পারছি না, কথা বলতে পারছি না, সমাবেশ করতে পারছি না, এর ভিতরেও তো আমাদের একটা উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নাসিরনগরে গেছে, তাদের পাশে অবস্থান করেছে, স্থানীয় নেতাকর্মীরা সেখানে তাদের পাশে দাঁড়িয়েছে। বিভিন্ন যে হিন্দু যে সংগঠনগুলো আছে, হিন্দু সম্প্রদায়ের যে সংগঠনগুলো আছে, কেউ অভিযোগ করেনি যে বিএনপি এর সাথে সংশ্লিষ্টতা আছে, এবং সংশ্লিষ্টতা যারা আছে সেটা কিন্তু একবার দৃশ্যমান।
3 জন আওয়ামী অঙ্গ সংগঠনের থেকে বহিষ্কার করা হয়েছে নাসিরনগরের ঘটনায়। এবং প্রতিদিন হিন্দু সম্প্রদায়ের যে বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্য রাখছেন যে এটা হচ্ছে মন্ত্রী এবং এমপির যে ওখানকার যে তাদের যে দ্বন্দ্ব, সে দ্বন্দ্বের বহিঃপ্রকাশ সেখানে ঘটেছে। আজকেও কিন্তু ওই নাসিরনগরে হিন্দুদের কোন একটা ইয়ে পোড়ানো হয়েছে, আমি বাড়িতে আগুন দেওয়া হয়েছে। তা এটা কি শুধুমাত্রই একটা মানে খামাখা কোনো ঘটনা? এটা হলো গভীর চক্রান্ত, এবং এই চক্রান্তের সাথে রাষ্ট্রের কোনো না কোনো যোগসাজশ সেখানে নিশ্চয়ই থাকতে পারে। আজকে সুলতানা কামাল নিশ্চয়ই তিনি বিএনপির সমর্থক নন, তিনি রাইট অ্যাক্টিভিস্ট সব, তিনিও বলছেন যে এই সমস্ত ঘটনার সাথে সরকার দায়ী। এবং হিন্দু মহাজোটের নেতারা বলছেন যে এদেশে হিন্দুদের জমি জমা দখল করা, এদেশে হিন্দুদের সম্পত্তি দখল করা, দেবালয় উপাসনার হামলা করা, এগুলো প্রত্যেকটার সাথে সরকার এবং সরকারি দল জড়িত। এবং এই যে আপনার আমি গাইবান্ধার কথাটা বলি, গাইবান্ধাতেও এই যে ঘটনাটা হলো যে গুলি চালালো, 4 জন মারা গেলেন, হেব্রন, তারপরে মার্ডি, যে সমস্ত সাঁওতালরা এখানে মারা গেছেন 4 জন। এবং এটার মধ্যেও সেখানকার একজন ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ মনোনীত, তার নেতৃত্বে এই জিনিসটা হয়েছে। তো এই যে ঘটনাটা, এইটা একেবারে মানে সরকার এই অবজেক্টিভ কন্ডিশনটা, তাদের ইনভলভমেন্টটা, এটাকে আইডেন্টিফাই করে, হ্যাঁ, এটাকে মানে দমন না করে একজন নেতা বলে দিলেন যে বিএনপির এর মধ্যে জড়িত, অথচ দৃশ্যমানভাবে দেখা যাচ্ছে তারা। সর্বশেষ একটি ইয়ে করি, আমি একটু ভিন্ন প্রসঙ্গে যাই। এটা ছিল যে মার্কিন নির্বাচন নিয়ে 2 দলই বলেছে যে মার্কিন নির্বাচন থেকে শিক্ষা নিন। বিএনপিও বলছে আওয়ামী লীগকে, আবার আপনি প্রথমে বলেছিলেন যে আওয়ামী লীগকে যে শিক্ষা নিন। আমি শিক্ষণীয় কথা বলছি, আমি শিক্ষণীয় কথা বলছি যে দেখুন, ওইখানে মানে যারা ক্ষমতা পরিচালনা করছেন তারা ক্ষমতা, সময় একদমই শেষ, সংক্ষেপে। তো সেইখানে নির্বাচনের যে আপনার উইদাউট ক্ল্যাশ, কনফ্লিক্ট ছাড়া যে ক্ষমতা হস্তান্তরের আমরা যে দৃষ্টান্তগুলো দেখছি, যে প্রক্রিয়াটা, যেটা তাদের শত শত বছরের আপনার যে ট্র্যাডিশন, সেই ট্র্যাডিশনটা সেখানে মানে রক্ষিত হয়েছে, সেই ধারাটা, সেই প্রক্রিয়াটা আপনার শুরু হয়েছে। কেউ ভাবেনি যে ট্রাম্প জিতবে, কিন্তু ট্রাম্প জিতে গেছেন। সাথে সাথে তার যে প্রতিপক্ষ হিলারি, সে কিন্তু তাকে সমর্থন দিয়েছে, শুভেচ্ছা জানিয়েছে। এবং আজ যিনি ক্ষমতায় আছেন রাষ্ট্রপতি ওবামা, তিনিও কিন্তু তাকে ইয়ে করেছেন, শুভেচ্ছা জানিয়েছেন, আমন্ত্রণ জানিয়েছেন। এবং ইতিমধ্যে ট্রাম্প এবং ওবামা হোয়াইট হাউসে একটি বৈঠক হয়েছে, হোয়াইট হাউসে যেহেতু তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন। এই যে একটা রাজনৈতিক সৌন্দর্য, এই যে একটা গণতান্ত্রিক সৌহার্দ্যপূর্ণ পালাবদল, এবং যে কোনো তিক্ততার একটা চরম পর্যায়ে যাওয়ার পরেও সেটা যে আপনার একটা রিকনসিলিয়েশন হতে পারে, পুনর্মীমাংসা হতে পারে, সেটার যে দৃষ্টান্ত আমেরিকা দীর্ঘদিন ধরে তাদের ঐতিহ্যের মধ্যে লালন করেছেন, সেটারই আমরা প্রক্রিয়া দেখলাম। কারণ এই ধরনের তিক্ত বিতর্ক, এই ধরনের পরস্পরকে গালমন্দ করা আমেরিকার ঐতিহ্যে খুব একটা দেখা যায় না। কিন্তু এটা ভোটাভুটি হয়ে যাওয়ার পরে তারা যে দৃষ্টান্তটি স্থাপন করলেন, এটা হচ্ছে তাদের ঐতিহ্যের মধ্যে ছিল। তো আমি ওই জন্য বলছি, নির্বাচন থেকে মানে আওয়ামী লীগের শিক্ষা নেওয়া উচিত যে ক্রমাগতভাবে যে বিষোদ্গার, মানে প্রধানমন্ত্রী থেকে শুরু করে শাসক দলের নেতারা, আমি শেষ করে নেই, এই যে বিষোদ্গার, ক্রমাগত বিষোদ্গার, এবং অন্য কেউ মানে দেশের অন্য কেউ শত্রু না, শত্রু মনে হচ্ছে একমাত্র বিএনপি। এটা আপনার আওয়ামী লীগের একবার প্রধানতম নেতা থেকে শেষ পর্যায়ের নেতা পর্যন্ত একই ধরনের তারা কথাবার্তা বলে যান। ওই জন্যই বলছি যে গণতন্ত্রের যে শিষ্টাচার এবং যে ভালো দৃষ্টান্তগুলো, এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। একদমই সময় নাই। কি শিক্ষণীয় ছিল? না, শিক্ষণীয়টা হচ্ছে যে জনগণের রায় মেনে নেওয়া, জনগণ যাতে রায় দিতে পারে সেই পরিবেশ তৈরি করা। এটি মার্কিন যুক্তরাষ্ট্র বা পৃথিবীর সব গণতান্ত্রিক দেশে এটি অনুসৃত হয়। কিন্তু আমাদের এখানে হচ্ছে যে যারা হেরে যান তারা এটা মানেন না, এবং যারা জিতে যান তারা এই জনগণের রায় মানেন না এবং নির্বাচনে কারচুপির অভিযোগ করেন, এবং যারা জিতে যান তারা সব কিছু দখল করতে চান, বিরোধী দলের অস্তিত্ব স্বীকার করতে চান না। আমরা আশা করছি যে নিশ্চয়ই একদিন সেই সৌহার্দ্যপূর্ণ সুন্দর নির্বাচনী পরিবেশ এদেশেও আসবে। আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।